ভোটে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সবার আগে অভিনন্দন জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম শুভেচ্ছাও জানিয়েছিলেন মোদি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন। সবার আগে প্রথম অভিনন্দন জানানোর পর কেন তারেক রহমানের প্রথম সফর ভারত হলো না? চীন সফরে গিয়ে তারেক রহমান আসলে কি বার্তা দিচ্ছেন ভারতকে? চীনের সঙ্গে এই দহরম মহরম ভারত কিভাবে দেখবে? আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে অংশগ্রহণ করবে? কি ভাবছে দলটির শীর্ষ নেতারা যারা দিল্লিতে অবস্থান করছে? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজ। আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং দেশটির সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। আপনাকে স্বাগত ও কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে গুরুত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, আর সেটি সবার আগে। পাকিস্তান, চীন কেউ এই সুযোগ পায়নি। সেই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ভারত না হয়ে মালয়েশিয়া হয়ে চীন হচ্ছে। বিষয়টি দিল্লি কিভাবে দেখছে? ধন্যবাদ। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা ব্যাকগ্রাউন্ড, যেটা কোনো একটা প্রধানমন্ত্রী সফরসূচি যখন চূড়ান্ত হয় তার আগে কতগুলো প্রস্তুতি থাকে। এই প্রস্তুতির মধ্যে ভারতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির দুজনে ভারতে এসেছিলেন এপ্রিল মাসে। তখন যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর তারা আগ্রহ প্রকাশও করেছিলেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ভারতে আসতে পারেন, কিন্তু ভারতে আসার জন্য তো একটা প্রস্তুতি দরকার এবং ভারতে এলে তিনি কি কি করবেন বা ভারতের সঙ্গে তার কি কি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে একটা প্রস্তুতির প্রয়োজন থাকে। যেটা ভারতের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ব্যবস্থাপনাগুলো আছে প্রায় 70টার উপরে, সেগুলোর এক একটি করে বৈঠক আগে করা হোক। তো সেই বৈঠকের নির্যাস নিয়ে একটা দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা পরামর্শদাতা কমিটি আছে, জয়েন্ট কনসালটেটিভ কমিটি বলা হয়, কমিশন, তার বৈঠক হোক। সেই বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হবে। এটা সবার একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা যখন জানানো হয় সেটা ভারত সরকার ঘোষণাও করেছিলেন প্রকাশ্যে। কিন্তু আমরা যেটা দেখলাম এই ব্যবস্থাপনার মধ্যে তারেক রহমান সরকার কিন্তু সেই যৌথ ব্যবস্থাপনার কমিটিগুলোর বৈঠক নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না, এবং ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে তারা প্রস্তুত আছেন যে কোনো দিন যে কোনো বিষয়ে বৈঠকের জন্য, কিন্তু কেন তারেক রহমান সরকার সেই ব্যবস্থাপনার বৈঠকগুলো করছেন না, যার মাধ্যমে যার চূড়ান্ত পরিণতিতে শীর্ষস্তরের সফর হয়ে থাকে। আগের প্রধানমন্ত্রীদের সফরগুলো যদি লক্ষ্য করো দেখবে যে এই ধরনের নানা ধরনের প্রস্তুতি, প্রাক প্রস্তুতি একটা থাকে। আমরা দেখলাম খালি গঙ্গা পানি চুক্তি নিয়ে যে কমিটি, যৌথ নদী কমিশন তো নয়, কিন্তু আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে যেটা দেখলাম সেটা হচ্ছে যৌথ নদী কমিশনের অধীনে যে কারিগরি কমিটি, টেকনিক্যাল কমিটি, তারা প্রথম বৈঠক করলেন এবং সেই বৈঠকটা করলেন ফারাক্কা এবং কলকাতায়, যেখানে তারা পানির মাপও নিয়েছিলেন। কিন্তু সেই সময়টা হচ্ছে দেরি হয়ে গেছে। সময়টা দেরি এই কারণেই যে পানির বন্টনটা হয়ে থাকে শুখা মরশুমের জন্য। শুখা মরশুম বলতে বোঝায় জানুয়ারি থেকে মে মাস, কিন্তু মে মাসের শেষ সপ্তাহে এসে যদি বৈঠক হয়, তার আগে একটা ইউনিট সরকারের আমাদের বৈঠক হয়েছিল, হয়নি যে তা না, কিন্তু আরো একটা বৈঠকের প্রয়োজনীয়তা ছিল, সেই বৈঠকগুলো কিন্তু হয়নি। ফলে না হওয়ার ফলে যৌথ নদী কমিশনের বৈঠক হতে পারছে না, ফলে গঙ্গা পানি চুক্তি কিভাবে স্বাক্ষরিত হবে, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে এসে এই গঙ্গা পানি চুক্তিরই স্বাক্ষর করবেন আশা করা যায়, কিন্তু সেটা তো চূড়ান্ত পরিণতি না হলে তিনি কিসে স্বাক্ষর করবেন? এটা এক। অতি সম্প্রতি বোধহয় গত 2-1 দিনের মধ্যেই একটা সিদ্ধান্ত হয়েছে বিএনপি সরকারের যে তারা পানি সংক্রান্ত বিষয়ে একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি করতে চলেছে।
সেই কমিটি হয়তো ভারতের সঙ্গে আলোচনা চালাতে পারে, কিন্তু সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক দেখলাম যে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে হয়েছে সীমান্ত নিয়ে, যে এখন বর্তমানে একটা অচল অবস্থা আছে, পুশব্যাক পুশিং নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, তার সমাধানের জন্য একটা মূলত বৈঠক হয়েছিল। কিন্তু বাকি যে নিরাপত্তা সংক্রান্ত বাণিজ্য বিষয়, বাণিজ্যটা অত্যন্ত জরুরি, সেগুলোর বিষয়ে কোনো বৈঠক হচ্ছে না। তার পরিবর্তে আমরা দেখলাম যে খলিলুর রহমান তিনি চীনে গেলেন, এবং চীনের সঙ্গে কিন্তু এই ধরনের কোন জয়েন্ট মেকানিজম বা ব্যবস্থাপনা কিন্তু ভারতের সঙ্গে যেরকম আছে সেরকম নেই। তবে চীনের সফরের বিষয়টা হয়ে থাকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সফরের পর যদি সিদ্ধান্ত হয়ে থাকে মূলত চীন থেকে আর্থিক সাহায্য নেওয়া, কিন্তু তার সঙ্গে চীন কি পাবে? চীনের পাওয়ার ক্ষেত্রে হলো যে খলিলুর রহমান গিয়ে প্রস্তাব দিলেন যে তিস্তা নদীর যে উপত্যকা উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পটা তারা চীনকে দিতে চান, যে সিদ্ধান্তটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন নিয়েছিলেন ভারতকে দিয়ে। ভারতের একটা বিপরীত সিদ্ধান্ত তারা কিন্তু নিয়েছেন, এখনো চূড়ান্ত হয়নি, হয়তো তারেক রহমানের সফরে চূড়ান্ত হলেও হতে পারে। তো এই কারণে যে যে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম তিনি তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেটা বদলে তিনি এখন ভারতে মানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু কিছু নেই। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তিনি মালয়েশিয়া হয়ে যে চীনে যাওয়ার পরিকল্পনা করেছেন, চীনের পরিকল্পনাটা কিন্তু এখনো বিএনপি সরকার অফিসিয়ালি ঘোষণা করেনি। তার কারণ হচ্ছে চীনে যে বৈঠকটা হচ্ছে এটা তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আমন্ত্রণে আসছেন না, তিনি সেখানে যাচ্ছেন একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা বলা হয় গ্রীষ্মকালীন সম্মেলন, যেটা শীতে হয়ে থাকে ডাভোসে, সেই ডাভোসের সম্মেলনটা গ্রীষ্মকালীন সম্মেলনটা চীনে হচ্ছে। এবং সেই চীনে হওয়াটা সেখানে মূলত আর্থিক প্রতিষ্ঠানে আমি দেখেছি শুনেছি যে 90টা দেশের 1500 প্রতিনিধি যাচ্ছেন, কিন্তু কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতি ধরনের কেউ যাচ্ছেন এরকম কথা শোনা যায় না। আমার মনে হয় তারেক রহমান হয়তো চীনে যাওয়ার বিষয়টাকে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সুযোগে তিনি হয়তো যাচ্ছেন, গেলে সেখানে তারপরে অবশ্যই কিছু দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, সেটা যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে দ্বিপাক্ষিক বৈঠকগুলো, সেই কারণে তারেক রহমানের সফর কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়। অফিসিয়ালি যেহেতু ঘোষণা করা হয়নি, সেই কারণে ভারত অফিসিয়ালি আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে পারে না। আমরা সাংবাদিকরা বুঝতে পারছি এবং সে কারণে আমরা মন্তব্য করতেই পারি। তুমি প্রশ্ন করেছো, স্বাভাবিক প্রশ্ন, এটা খুবই বহুল চর্চিত যে তিনি মালয়েশিয়া থেকে চীনে যাবেন এবং খুব দ্রুত, কারণ 23শে জুন থেকে চীনে কিন্তু ডালিয়ান শহরে, খুব চমৎকার একটি শহর, যে শহরে সারাদিন সারা রাত সেখানে দীপাবলির মতো আলো জ্বলে এবং খুবই সুন্দর সাজানো গোছানো শহর, আমি একবার গিয়েওছিলাম। ফলে সেই শহরটিতে এই ধরনের একটি সম্মেলন ঘটছে, যে সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত থাকবেন। ফলে বাংলাদেশের হয়তো আর্থিক সহযোগিতা বিষয়ে অনেক আলোচনা সেখানে হওয়ার সম্ভাবনা আছে, সেই সুযোগে দ্বিপাক্ষিক বিষয় হতে পারে বলে আমার ধারণা। হ্যাঁ, বলো। দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানকে 2 ঘন্টা বসিয়ে রাখার জন্য ঢাকার ভারতীয় দূতকে তলব করেছিল বাংলাদেশ। তারেক রহমান বুঝিয়ে দিচ্ছেন কারো দাদাগিরি সহ্য করা হবে না। তারেক রহমান কি ভারতকে কোনো বার্তা দিল? আপনার বিশ্লেষণ কি বলছে? একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি, তিনি ভারতে এসছেন এবং ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দল নিয়ে তিনি এসেছিলেন। ফলে তার ক্ষেত্রে যেটা অসুবিধাটা দেখা দিয়েছে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার পরবর্তীকালে আমি বিস্তারিত পরে ব্যাখ্যা করব, তার আগে বলি যে বিষয়টাকে নিয়ে বাংলাদেশ পরবর্তীকালে কিন্তু আর বিষয়টাকে আর কোনো তিক্ততার পর্যায়ে, এটাকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটাকে কোনো ইস্যু তৈরি করছে না। এবং যেটা জাহেদ সাহেব তিনি নিজে বলেছেন যে আমি এর পরেও ভারত যেতে রাজি আছি, আমি অবশ্যই এই ঘটনাটার কারণে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাবও পড়বে না এবং
ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করার অনেক সম্ভাবনা আছে, এমন ইঙ্গিত দিয়েছিলেন যে এই সম্মেলনটার উপর নির্ভর করছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। কারণ এটা কর্মকর্তাদের বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে এই সম্মেলনটা তারপরে শিখর পর্যায়ে হয়। শিখর পর্যায়ে বলতে যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা যান, বাংলাদেশেও আগে হয়েছে, শেখ হাসিনার সময় দেখেছে হয়তো। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন, প্রধানমন্ত্রী জানে, কিন্তু খুবই উচ্চ গুরুত্বপূর্ণ একটা বৈঠক। আচ্ছা, এবার প্রশ্নই যখন হচ্ছে তখন এটা সকলের জ্ঞাতার্থেই বলি যে উনি একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি হওয়া সত্ত্বেও কূটনৈতিক পাসপোর্ট নেন। তো কূটনৈতিক পাসপোর্ট হলে এই জটিলতা হয়তো হতো না। কূটনৈতিক পাসপোর্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমেরিকা সফর করেছেন, তার আগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল। সাধারণ পাসপোর্ট নিয়ে গেলে তিনি যেতে পারতেন। এখন সেই রকম তিনি যে তার যে পাসপোর্টটি ছিল সেই পাসপোর্টটি অর্ডিনারি পাসপোর্ট বলা হয়, নাগরিকদের যে পাসপোর্ট থাকে তাই। কিন্তু সেই পাসপোর্টটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্ল্যাক লিস্ট করা ছিল, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে যখন তিনি সাংবাদিকতা করছিলেন সেই সময় তিনি প্রচুর ভারত বিরোধী মন্তব্য করেছিলেন, যে কারণে তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। যে কারণে সেই পাসপোর্ট নিয়ে আসার পর তাকে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এসেছিলেন সার্ক ভিসা নিয়ে। সার্কের ভিসা দুটো আছে, সার্কের অনেক সাংবাদিকরা ভিসা পেয়ে থাকে। ভারতে যদিও সার্ক ভিসা দেওয়া হয় না, ভারতে এটা বন্ধ হয়ে গেছে সার্ক ভিসা। ভারতে কোনো সাংবাদিকের কাছেও সার্ক ভিসা, যেটা বাংলাদেশ বা পাকিস্তানের অনেকের কাছে আছে। সার্ক ভিসার নিয়ম হচ্ছে সার্ক সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনার জন্য তিনি আসতেই পারেন সেই সার্ক ভিসা নিয়ে। কিন্তু সার্ক সংক্রান্ত ভিসা নিয়ে তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সভায় আসবেন, যেখানে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা তারা কেউই তার সদস্য নয়। সার্কের রাষ্ট্রগুলো সদস্য নয়। সার্কের রাষ্ট্রগুলো যেখানে সদস্য নয় সেখানে সার্কের স্টিকার, আপনি ভিসার নিয়ম হচ্ছে তুমি যদি ট্যুরিস্ট ভিসা নাও তাহলে তুমি ট্যুরিস্ট সংক্রান্ত কাজেই ব্যবহার করবে, সেখানে যে বিজনেস করতে পারবে। যদি বিজনেস ভিসা নাও তাহলে বিজনেস সংক্রান্তই কাজ করবে। মেডিকেল ভিসা নিলে তুমি মেডিকেল চিকিৎসার কারণে, কিন্তু একটা ভিসার প্রত্যেকটার একটা নির্দিষ্ট এখতিয়ার আছে, সেই এখতিয়ারের বাইরে অন্য কোনো কিছু করা যায়। তেমনি সার্ক ভিসার ক্ষেত্রেও অন্য কিছু, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে এটা জানিয়েছিল বাণিজ্য যে তিনি সফর করছেন। কিন্তু যেহেতু তার সফর করছেন কিন্তু তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, এইটা তো সেই অ্যাডভাইসারিতে লেখা ছিল না। তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন না, সুতরাং তাকে অনুমোদন করবেন এই অনুরোধও ছিল না। আশা করেছিলেন যে এইটার ফলেই হয়তো তাকে করা হবে। কিন্তু তারপরে ভারত সরকার তাকে অনুমতি দিয়েছিল 2 ঘন্টা পর। অনুমতি দেওয়ার পর বলেছিলেন যে তিনি আসতেই পারেন, কিন্তু এই পাসপোর্ট নিয়ে তিনি তাকে সিঙ্গেল এন্ট্রি দেওয়া হবে, পরে এই পাসপোর্ট নিয়ে আর আসতে পারবেন না। এখন তিনি অপমানিত বোধ করেছেন, 3 মন্ত্রী, তিনি ভেবেছিলেন তাকে লাল কার্পেট অভ্যর্থনা জানানো হবে, তা হয়নি। ফলে স্বাভাবিক তিনি রুষ্ট হয়েছিলেন। তাকে অনুরোধ করা সত্ত্বেও তিনি কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি কুইক লাইটে খুব কষ্ট করে, রাতে তো ঢাকার ফ্লাইট ছিল না, কলম্ব হয়ে তিনি ঢাকা ফিরেছেন অনেক লম্বা সফর করে। কিন্তু তার প্রতিনিধি দল প্রত্যেকে কিন্তু ওই সম্মেলনে অংশগ্রহণ করেছে। সেটা নিয়ে কিন্তু জটিল। আমার মনে হয় এই বিষয়টা ভবিষ্যতে আর কোনো তিক্ততা যাবে না, ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা অবসান